বন্ধু, আমরা সবাই জানি বাংলাদেশের নাম নিলে আমরা প্রথমে ক্রিকেটের কথাই মনে পড়বে। কিন্তু ক্রিকেট ছাড়াও বাংলাদেশের সঙ্গে ভারত প্রতি বছর $14 বিলিয়ন ট্রেড করে। তার মধ্যে ইন্ডিয়া অটোমোবাইল এক্সপোর্ট করে এবং বাংলাদেশ টেক্সটাইল এক্সপোর্ট করে, এবং দুটি দেশই ব্যবসা করে প্রচুর পরিমাণে। এটা আমরা সবাই জানি। এবং এটাও আমরা কিছুদিন আগে শুনেছিলাম যে বাংলাদেশ চিকিৎসার জন্য ভারতে আসে। কিন্তু কথাটা কি সত্য? কতটা সত্য, এবং কতজন মানুষ ভারতে চিকিৎসার জন্য আসে, কি কি কারণে আসে, আজকে আমরা আমাদের এই ভিডিওতে জানবো। বন্ধু, আমি শুভজিৎ, আপনারা দেখছেন হাইড অ্যান্ড সিক ইউটিউব চ্যানেল। লেটস লার্ন ফর বেটার ফিউচার। বন্ধু, যদি আমরা শুরু করি ক্রিকেট রাইভেলরি, যেটা নেক্সট জেনারেশন আমরা মনে করি যে ইন্ডিয়া পাকিস্তানের পরে এখন ইন্ডিয়া বাংলাদেশের যে রাইভেলরি, এটা শুরু হয়ে গেছে বেশ কিছু বছর হলো। বিগত 7-8 বছর আমরা এটা ফলো করছি। এবং আমরা যদি দেখি যে ভারতে চিকিৎসার জন্য বাংলাদেশ থেকে কত পরিমাণে আসে, তাহলে আমরা বুঝবো যে এটা টাইমস অফ ইন্ডিয়ার একটা আর্টিকেল পাবলিশ করেছিল 2021 সালে। বলছে 54% মেডিকেল ট্যুরিস্ট ইন্ডিয়াতে যেটা আসে, 54% তার বাংলাদেশ থেকে আসে খালি। মানে ইন্ডিয়াতে যত বিদেশি যে রোগী ভারতের চিকিৎসার জন্য আসে প্রতিটা দেশ থেকে, তার 54% শুধু বাংলাদেশ থেকে আসে। মানে অর্ধেকের বেশি শুধু বাংলাদেশ থেকে আসে। তারপরে যদি দেখি যে ফলোড বাই 9% ফ্রম ইরাক থেকে আসে 9%, 8% আসে আফগানিস্তান থেকে, 6% আসে মালদ্বীপ থেকে। তাহলে 54% আসছে বাংলাদেশ থেকে। এটা তো আমরা শিওর হয়ে গেলাম, তাহলে বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণে ভারতের চিকিৎসার জন্য আসে। কিন্তু বন্ধু, এটা তো হয়ে গেল 2019 সালের রিপোর্ট। 21 সালে রিলিজ করেছে 19 সালের রিপোর্ট। কিন্তু আমরা যদি বিগত 10 বছরের দেখি, মানে কোভিড-19 আগে পর্যন্ত যদি আমরা দেখি, 2009 থেকে 2019 সালের যে রিপোর্টটা, তাহলে সেটা দেখলে আমাদের ক্লিয়ার হবে। বন্ধুরা, যদি দেখি যে 2009 সালে ভারতে মাত্র আসতো 1,10,000 মেডিকেল ট্যুরিস্ট বিদেশ থেকে। এটা টোটাল বিদেশ থেকে মাত্র চিকিৎসা করানোর জন্য ভারতে আসতো 1,10,000, 0.11 মিলিয়ন, যেটা হয় 1,10,000। তারপরে 2010 সালে সেটা বেড়ে 1,60,000 হলো। তারপরে 11তে আবার কমে 1,40,000 হলো। এইভাবে বাড়তে বাড়তে 2019 সালে এসে দাঁড়ালো 0.7 মিলিয়ন, যেটা হয় অ্যাকচুয়ালি 7 লক্ষর কাছাকাছি। 2019 সালে 7 লক্ষর কাছাকাছি মেডিকেল ট্যুরিস্ট ভারতের চিকিৎসার জন্য আসে অল ওভার ওয়ার্ল্ড। শুধু এটা বাংলাদেশ থেকে নয়, অল ওভার ওয়ার্ল্ড। এবং এর 54% আসে শুধু বাংলাদেশ থেকে। এর 54% আসে বাংলাদেশ থেকে। এবং 7 লক্ষের 54% যদি আমরা করি, তাহলে দাঁড়াবে কত? যে 7 লক্ষের 54% যদি আমরা করি, দাঁড়াবে 3.5 লক্ষর কাছাকাছি। 3.5 লক্ষর কাছাকাছি শুধু দাঁড়াবে। 3.5 লক্ষর কাছাকাছি ভারতে আসে চিকিৎসা করাতে বাংলাদেশ থেকে প্রতি বছর। এটা আরো বেশি হবে, কিন্তু আমি 3.5 লক্ষ অ্যাপ্রক্স নাম্বারটা নিয়েছি। এবং যদি দেখি 2009 সালে কিন্তু এতটা ছিল না। 2009 সালে আসতো 1,10,000 ওভারঅল ওয়ার্ল্ড থেকে, কিন্তু তার 23.6% ছিল শুধু বাংলাদেশ থেকে। কিন্তু 2019 সালে 10 বছরে এটা বেড়ে দাঁড়িয়েছে 54%, যেটা 3.5 লক্ষ দাঁড়াচ্ছে। মানে প্রায় 3,25,000 বৃদ্ধি পেয়েছে শুধু 10 বছরের চিকিৎসা করানোর জন্য। কোভিড-19 এর আগে পর্যন্ত রিপোর্ট এটা। কোভিড-19 এর পরে এটা আরো বেড়ে গেছে, কিন্তু সেই রিপোর্ট আমাদের কাছে নেই, তো আমরা সেই তথ্য নিয়ে কথা বলবো না। এবং দাঁড়াচ্ছে যে এটা বেড়েছে, এটা তো দেখলাম ক্লিয়ার হয়ে গেল। আমাদের কাছে মেডিকেল ট্যুরিস্ট বেড়েছে বাংলাদেশ থেকে ভারতে, সেটা তো ক্লিয়ার হয়ে গেল। কিন্তু কেন? যদি আমরা কেনতে আসি এবং যদি রিজন নাম্বার 1টা দেখি, তাহলে আমাদের ক্লিয়ার হবে একটু। রিজন নাম্বার 1টা যদি দেখি যে ডক্টর অ্যান্ড পেশেন্ট রেশিও। হোয়াট ইজ ডক্টর অ্যান্ড পেশেন্ট রেশিও? যদি আপনাদের সহজ ভাষায় বোঝাই, ডক্টর অ্যান্ড পেশেন্ট রেশিও হচ্ছে একটি দেশে কতগুলি মানুষের জন্য একটি ডক্টর অ্যাভেলেবেল আছে, সেটা হচ্ছে ডক্টর অ্যান্ড পেশেন্ট রেশিও। একটি দেশে কতজন মানুষের জন্য একটি ডক্টর অ্যাভেলেবেল আছে, সেটা হচ্ছে ডক্টর অ্যান্ড পেশেন্ট রেশিও। এবার সেটা যদি বলি, হুয়ে স্ট্যান্ডার্ড ডক্টর অ্যান্ড পেশেন্ট রেশিও, WHO মানে হচ্ছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের যদি স্ট্যান্ডার্ড ডক্টর অ্যান্ড পেশেন্ট রেশিওটা চেক করি, তাহলে বুঝবো যে প্রতি 1000 জন মানুষের জন্য যদি একটি ডক্টর অ্যাভেলেবেল থাকবে, সেই দেশ হচ্ছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের মধ্যে পড়ছে। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের স্ট্যান্ডার্ড জোনের মধ্যে পড়ে যাচ্ছে। মানে সেই দেশের চিকিৎসা ব্যবস্থা ভালো। প্রতি 1000 জনে একটি যদি
ডক্টর থাকে। যদি প্রতি কম জন মানুষের জন্য বেশি ডক্টর অ্যাভেলেবেল থাকে সেটা তো আরো ভালো হয়, কিন্তু প্রতি 1000 জনে একটি ডক্টর অ্যাভেলেবেল হতে হবে, তাহলে সেটা বেটার বলা যায়, সেটা বেস্ট কান্ট্রি, মানে সেটা মোটামুটি কান্ট্রিটা ভালো, যে চিকিৎসাটা ভালো পাওয়া যায়। এবং যদি ইন্ডিয়ার ডক্টর অ্যান্ড পেশেন্ট রেশিও দেখি তাহলে দাঁড়াবে 834 জনে একটি ডক্টর, যেটা হুয়ের থেকে ভালো, হুয়ের স্ট্যান্ডার্ড থেকে নিশ্চয়ই বেটার এটা। তাহলে আমরা বুঝতেই পারছেন 834 জনে একজন ডক্টর, এখানে 1000 জনে একজন ডক্টর, তাহলে 834 জনে একজন ডক্টর নিশ্চয়ই ভালো। এবার যদি বাংলাদেশেরটা দেখি তাহলে দাঁড়াবে 1900 জনে একটি ডক্টর, প্রতি 1900 জনের জন্য একটি ডক্টর, তাহলে হুয়ের স্ট্যান্ডার্ড যে রেশিও আছে তার প্রায় ডবলের কাছাকাছি, মানে প্রতি 1900 জনে একটি ডক্টর অ্যাভেলেবেল আছে। তার মানে ডক্টরের সংখ্যা এখানকার রোগীর থেকে ডক্টরের সংখ্যা নিশ্চয়ই তার মানে কম বাংলাদেশে। তাহলে এটা থেকে আমরা কি বুঝলাম? তা এবার যে ধরে নিন রোগীর সংখ্যা যদি বেশি হয় এবং ডক্টরের সংখ্যা যদি কম হয়, তাহলে এটা নর্মাল ব্যাপার যে সেই দেশে ডাক্তাররা রোগীদের বেশি সময় দিতে পারবে না, এবং সেটাই আমরা নেক্সট রিপোর্টে বুঝতে পারবো। দ্য অ্যাভারেজ টাইম এ ডক্টর গিভস টু এ পেশেন্ট ইন বাংলাদেশ ইজ 48 সেকেন্ড, মানে 48 সেকেন্ড একটা ডক্টর বাংলাদেশে একটা রোগীকে সময় দেয়। এটা আমার রিপোর্ট নয়, এটা যদি আপনি দেখেন ঢাকা ট্রিবিউনের রিপোর্ট, এটা পাবলিশ করেছে, বাংলাদেশি ডক্টর স্পেন্ড 48 সেকেন্ড অন ইচ পেশেন্ট। একটা বাংলাদেশি ডক্টর 48 সেকেন্ড পেশেন্টকে সময় দিচ্ছে। এবং যদি ইন্ডিয়ার দেখি, ইন্ডিয়ার দাঁড়াচ্ছে 2 মিনিট। 2 মিনিট একটা ইন্ডিয়াতে একটা ডক্টর একটা পেশেন্টকে 2 মিনিট সময় দেয়। যদি দেখেন এই যে হিন্দুস্তান টাইমে যদি রিপোর্ট দেখি, ডক্টর ইন ইন্ডিয়া সি পেশেন্ট ফর জাস্ট 2 মিনিট। 2 মিনিটও কম, কিন্তু বাংলাদেশের থেকে অনেকটাই বেটার। তাহলে এটা দেখে আমরা ক্লিয়ার হয়ে গেলাম যে বাংলাদেশে রোগীদের বেশি সময় দিতে পারে না, যে কারণে রোগীরা সঠিক চিকিৎসা পায় না। এবার যদি না কম টাইম দেয় তাহলে রোগী একটা চিকিৎসা নিশ্চয়ই এটা চিকিৎসাটা পুরোপুরি ক্লিয়ার হবে না, কিছু না কিছু আটকে রয়ে যাবে। এটা তো রিজন নাম্বার 1 হয়ে গেল। এবার রিজন নাম্বার 2 যদি দেখি, হিউজ ডিফারেন্স ইন দ্য নাম্বার অফ হসপিটাল। এবার হসপিটালের ডিফারেন্স যদি আমরা চেক করি, দেখুন ইন্ডিয়াতে, ভারতে জনসংখ্যা 140 কোটি, 140 কোটি ভারতের জনসংখ্যা আছে, এবং বাংলাদেশের জনসংখ্যা 17 কোটি। 17 কোটি, এটা যদি আমরা অ্যাভারেজলি ধরেও নিই 20 কোটি, যদি বাড়িয়ে ধরেও নিই 20 কোটি, তাহলে যদি এবার আমরা সহজ করে হিসাবটা করি তাহলে বুঝতে পারবো 20 কোটি, তাহলে ভারত বাংলাদেশের তুলনায় ভারতে প্রায় 7 গুণ বেশি লোক থাকে। তাহলে এখানে তো এবার রিপোর্ট করলে তো আমাদের সহজে আমরা ক্লিয়ার হবে না যে 7 গুণ বেশি লোক আছে, সেখানে বেশি সংখ্যক নিশ্চয় হসপিটাল হবে, সেটা তো আমরা বুঝতেই পেরে যাবো। কিন্তু যদি আমরা যেই রিপোর্টটা, যেই আমাদের নাম্বারটা পাবো সেটা যদি 7 দিয়ে ভাগ দিয়ে দিই, তাহলে যে নাম্বারটা পাবো সেটা নিশ্চয়ই বাংলাদেশের সমান হওয়া উচিত, বা বেশি বা কম কিছুটা হলে তখন বুঝতে পারবো। এবার 2019 সালে বাংলাদেশের টোটাল হসপিটাল ছিল 69,264। এটা যদি আমরা অ্যাভারেজলি 70,000 ধরে নিই এবং 7 দিয়ে ভাগ দিই, তাহলে দাঁড়াবে 10,000। তার মানে প্রতি 20 কোটি মানুষের জন্য 10,000 হসপিটাল আছে ইন্ডিয়াতে। এটা আপনার কাছে বুঝতে পারলেন, প্রতি 20 কোটি মানুষের জন্য 10,000 হসপিটাল আছে ইন্ডিয়াতে। আর যেটা যদি বাংলাদেশে দেখি, বাংলাদেশে প্রতি 20 কোটি মানুষের জন্য হসপিটাল আছে 5,300টা, 5,309টা। তাহলে বাংলাদেশে প্রায় ডবল সংখ্যক হসপিটাল ইন্ডিয়াতে আছে প্রতি 20 কোটি মানুষের জন্য, এবং ওভারঅল হসপিটাল আছে 69,264টি, এবং তার মধ্যে 25,778টি আছে গভর্নমেন্ট হসপিটাল, তার মধ্যে আছে 19টি এইমস। এইমস হচ্ছে ইন্ডিয়ার সব থেকে অ্যাডভান্স সেন্ট্রাল গভর্নমেন্টের হসপিটাল, সব থেকে অ্যাডভান্স, প্রথমে যে কোনো অ্যাডভান্স যে ইকুইপমেন্ট আছে সব এইমসেই আছে, এইমস। এবং যদি দেখি বাংলাদেশের টোটাল গভর্নমেন্ট হসপিটাল আছে 255টি, এবং প্রাইভেট হসপিটাল যদি দেখি, ইন্ডিয়াতে টোটাল প্রাইভেট হসপিটাল আছে 43,486টি প্রাইভেট হসপিটাল, এবং বাংলাদেশে টোটাল আছে 5,054টি। তাহলে বাংলাদেশের তুলনায় ভারতে প্রায় ডবল পরিমাণে হসপিটাল সংখ্যা আছে, যে কারণে এখানে চিকিৎসাটা খুব সহজেই পাওয়া যাবে। এবং এখানে যেহেতু এখানে কোনো হসপিটালের মনোপলি চলবে না, তাহলে এখানে নিশ্চয়ই প্রাইসটা একটু কম হবে। এটা তো রিজনটা আমরা পরে দেখবো। এবার যদি দেখি হসপিটাল টোটাল ক্যাপাসিটি, বেড সংখ্যা, তাহলে দেখবো যে ইন্ডিয়াতে টোটাল বেড সংখ্যা আছে 18,99,228টি। যদি আমরা এটা গড়ে ধরে নিই তাহলে এটা পুরো 19 লক্ষর কাছাকাছি, কিছু কম, 800 কম, 19 লক্ষর কাছাকাছি টোটাল ইন্ডিয়াতে বেড আছে। 19 লক্ষর কাছাকাছি ইন্ডিয়াতে বেড আছে, এবং বাংলাদেশে আছে 1,43,394টি। তাহলে বাংলাদেশের তুলনায় ইন্ডিয়াতে প্রচুর পরিমাণে সংখ্যক বেড সংখ্যা আছে। বেশি মানুষ আছে ঠিকই, কিন্তু বেড সংখ্যাটা আরো বেশি, ডবলেরও বেশি বেড সংখ্যা আছে ইন্ডিয়াতে, যদি হিসাব করে আপনারা পান। এবং 62টি টোটাল ক্যান্সার হসপিটাল আছে, ক্যান্সার স্পেশালিস্ট, এবং 19টি আছে বাংলাদেশে ক্যান্সার হসপিটালটা বেটার বলা যায়।
এদিক দিয়ে বেটার বলা যায়। তাহলে এখানে যদি হিউজ ডিফারেন্স হসপিটাল, এটা আপনারা বুঝে গেলেন। এবার যদি আপনারা নেক্সট দেখি যে ইন্ডিয়ার ক্যাপিটাল দিল্লি এবং বাংলাদেশের ক্যাপিটাল ঢাকার সঙ্গে যদি মেডিকেলে কম্পেয়ার করি, হেলথ কেয়ার কম্পেয়ার বিটুইন দিল্লি অ্যান্ড বাংলাদেশ, তাহলে দিল্লি অ্যান্ড ঢাকা, সরি, বুঝতে পারবেন দ্য স্কিল অ্যান্ড কম্পিটেন্সি অফ মেডিকেল স্টাফ একটা যে স্কিলড মেডিকেল স্টাফ হলে তাহলে আপনি চিকিৎসাটা তাহলে ভালো পাবেন। আপনার ঠিকঠাক জায়গায় ইঞ্জেকশন ফোটাতে হলে ঠিকঠাক জায়গায় ইঞ্জেকশনটা ফোটাবেন, তবেই তো আপনারা ঠিকঠাক সুস্থ হবেন, নাহলে তো ভুলভাল হয়ে গেলে তো রিপোর্টও ভুলভাল হয়ে যাবে। স্কিল অ্যান্ড কম্পিটেন্সি অফ মেডিকেল স্টাফ যদি রিপোর্ট দেখেন, তাহলে এটা গ্লোবালি ইন্ডিয়ার র্যাঙ্কিং হাই আছে, মানে 70.59% গ্লোবালি। এটা কোনো দেশের সঙ্গে কম্পেয়ার না, গ্লোবালি। এবং বাংলাদেশের ঢাকার যদি দেখেন, দেখবেন 42.35, মানে স্কিল্ডের দিক দিয়ে ইন্ডিয়া হাই আছে, বাংলাদেশ মডারেট আছে। তাহলে 50% নিচে আছে বাংলাদেশ, তাহলে নিশ্চয়ই একটা স্কিল্ডের দিক দিয়ে আপনি এখানে ইন্ডিয়াতে বেটার সুবিধা পাবেন। স্পিড অ্যান্ড কমপ্লিটিং এক্সামিনেশন অর রিপোর্ট, একটা রিপোর্ট যদি আপনি করতে দেন, এবার যদি রিপোর্টটা যদি আপনার দেরি হয়, তাহলে আপনার চিকিৎসা পেতেও আপনার দেরি হবে। এবার সেই দিক দিয়ে যদি ইন্ডিয়ার দেখেন, ইন্ডিয়ার আছে হাই, অ্যাকচুয়ালি হাই আছে ঠিকই, কিন্তু এটাও খুব একটা হাই নয় ইন্ডিয়ার। তবু এটা বলা যায় গ্লোবালি ইন্ডিয়ার 68.55% গ্লোবালি র্যাঙ্কিং এর মধ্যে এই নাম্বারটা পেয়েছে। এবং তাহলে যদি বাংলাদেশের দেখেন, বাংলাদেশ পেয়েছে মাত্র 44.26%, মানে এখানে একটা রিপোর্ট করতেও আপনার বাংলাদেশে যতটা সময় লাগবে, ইন্ডিয়াতে তার থেকে কম সময় লাগে। তাহলে আপনি কম সময় লাগাবেন, আপনি রিপোর্টটা তাড়াতাড়ি পেয়ে গেলেন, আপনার চিকিৎসাটাও ভালো পাবেন, তাড়াতাড়ি পেয়ে যাবেন। ইকুইপমেন্ট ফর মডার্ন ডায়াগনোসিস অ্যান্ড ট্রিটমেন্ট, মডার্ন যদি জিনিস না থাকে, আপনার চিকিৎসা পেতেও আপনার অসুবিধা হবে। যদি 15 দিনের মধ্যে চিকিৎসা পাবেন, যেটা সময় লাগবে, দেরি হতে মানে সুস্থতা আপনার সময় লাগবে, তাহলে সেটাও ইন্ডিয়ার হাই আছে, যেটা বাংলাদেশে মডারেট আছে। এছাড়াও এখানে অনেক কিছু আছে, ফ্রেন্ডলিনেস অ্যান্ড কাউটিসি অফ দ্য স্টাফ। ফ্রেন্ডলিনেসটা যদি দেখেন, তাহলে দেখবেন 65% এখানে র্যাঙ্কিং আছে। এখানে বাংলাদেশে প্রচুরই কম পরিমাণ লো, মানে একটা ডক্টর একটা ফ্রেন্ডলি নয় বাংলাদেশে, যেটা যতটা ফ্রেন্ডলি ইন্ডিয়াতে ততটা ফ্রেন্ডলি বাংলাদেশে নয়। তাহলে ডক্টর যদি না ফ্রেন্ডলি হয়, তাহলে ডাক্তার আপনার রেগে থাকবে, আপনাকে ঠিকঠাকভাবে অ্যাডভাইস করতে হবে না, সেটা বাংলাদেশে হয় সচরাচর, যেটা আপনারা জানেন। এবং এটা পরিমাণ ইন্ডিয়াতেও আছে, কিন্তু অতটা পরিমাণে নেই যেটা বাংলাদেশে আছে। তাহলে এখানে আপনি সুবিধাটা বেশি পাবেন ডক্টরের দিক দিয়ে, ফ্রেন্ডলিনেস এর দিক দিয়ে। এবং যদি দেখেন স্যাটিসফ্যাকশন উইথ কস্ট টু ইউ, যদি কস্টের দিক দিয়ে দেখেন, মানে কস্টের দিক দিয়ে দেখেন, একটা রিপোর্ট করাতে হোক, একটা আপনার চিকিৎসা করাতে হোক, সার্জারি করাতে হোক, যেটা এই বাংলাদেশে আছে লো, মানে বাংলাদেশের প্রাইস মানিটা বেশি পড়ে। লো মানে প্রাইস মানি বেশি পড়ে, এবং মডারেট মানে এখানে প্রাইস মানি বাংলাদেশের তুলনায় এখানে কম পড়ে। এটাও মডারেট আছে খুব, এখানেও ইন্ডিয়াতেও ভালোই চিকিৎসার প্রাইস আছে, কিন্তু বাংলাদেশের তুলনায় অনেকটাই কম, যে কারণে একটা বাংলাদেশি ইন্ডিয়াকে প্রেফার করে চিকিৎসা করানোর জন্য। এবং ইন্ডিয়ার চারিদিকে হসপিটাল আছে, যে কারণে এখানে লোকেশনের অসুবিধা হয় না। বাংলাদেশে কিছু কিছু জায়গাতেই ভালো ভালো হসপিটাল আছে, যে কারণে আপনার বাড়ি ছেড়ে দূরে যেতে হয়, যেটা হচ্ছে কনভিনিয়েন্স অফ লোকেশন ফর ইউর, এটা একটা রিজন হয়ে গেল, এটা দেখা হয়ে গেল। এবারে হিউজ প্রাইস ডিফারেন্স, যদি প্রাইস ডিফারেন্সটা চেক করি, তাহলে বুঝবেন যে দ্য অ্যাভারেজ প্রাইস অফ এ পেসমেকার সার্জারি ইন ইন্ডিয়া ইজ 50,000 ইন্ডিয়ান রুপিস, মানে 50,000 টাকায় আপনি একটা পেসমেকার সার্জারি ইন্ডিয়াতে করতে পারবে। এটা 50,000 টাকায় ইন্ডিয়ান রুপিস, তাহলে যদি বাংলাদেশি টাকা হয়, প্রায় 60,000 বাংলাদেশি টাকার কাছাকাছি হয়ে যাবে। এবং দ্য অ্যাভারেজ প্রাইস অফ এ পেসমেকার সার্জারি ইন বাংলাদেশ 2.5 লাখ টাকা, মানে এটা বাংলাদেশি টাকা 2.5 লাখ, মানে 2.5 লক্ষ টাকা বাংলাদেশি টাকা। এটা যদি ইন্ডিয়ান টাকা করেন, তাহলে হবে ইন্ডিয়াতে 1,90,000 টাকা, 1,90,000 ইন্ডিয়ান রুপিস, ঠিক আছে। পেসমেকার সার্জারির প্রায় 4 গুণ ইন্ডিয়ার থেকে বাংলাদেশে প্রায় 4 গুণ দাম, 4 গুণ বেশি টাকা দিতে হবে আপনাকে পেসমেকার সার্জারি করানোর জন্য। এবার যদি অ্যাভারেজ প্রাইস হবে কেমোথেরাপি ইন ইন্ডিয়ায় দেখেন 18,000 টাকা, কেমোথেরাপি এটা ইন্ডিয়ান টাকা 18,000 টাকা, কিন্তু এটা ইন্ডিয়া 18,000 টাকা অ্যাভারেজ, 3,000 টাকা থেকে শুরু হয়েছে, 50,000 টাকা পর্যন্ত ম্যাক্সিমাম এটা ইন্ডিয়াতে প্রাইস পড়ে, এটা ইন্ডিয়ান রুপিস। এবং যদি অ্যাভারেজ প্রাইস অফ কেমোথেরাপি ইন বাংলাদেশি টাকা করেন, তাহলে 1 লক্ষ বাংলাদেশি টাকা থেকে 1.5 লক্ষ বাংলাদেশি টাকা, যেটা ইন্ডিয়াতে যদি করেন 1 লক্ষ ইন্ডিয়ান রুপিস থেকে 1,13,000 ইন্ডিয়ান রুপিস, মানে কেমোথেরাপি তো আপনাকে প্রায় 4 গুণ টাকা বেশি দিতে হচ্ছে ইন্ডিয়ার থেকে বাংলাদেশে। তাহলে নর্মাল ব্যাপার, একটা বাংলাদেশি যা গরিব যে বাংলাদেশি থাকবে, তারা 4 গুণ টাকা কি করে দেবে, তারা ওই জন্য ইন্ডিয়াকে বেছে নেয় সুবিধা আপনার চিকিৎসা করানোর জন্য, কম টাকাতে ভালো চিকিৎসা পাওয়ার জন্য। এটা গেল হিউজ ডিফারেন্স প্রাইসে। এবার যদি আমরা অন্য দিক দিয়ে দেখি, অ্যাকচুয়ালি স্বাধীনতার আগে পর্যন্ত ইন্ডিয়া বাংলাদেশ একটিই দেশ ছিল, এবং অতএব
একটা ইন্ডিয়া আর বাংলাদেশে থাকা, খাওয়া, ভাষা অতটা অসুবিধা হবে না সেখানকার মানুষদের। ইন্ডিয়াতে যদি আসে কোনো মানুষের থাকতে, খেতে এবং কথা বলতে, মানে কথোপকথন, আপনার যে চিকিৎসাটা হবে, আপনি যদি ঠিকঠাক ভাবে ডক্টরকে বলতে পারলে আপনি কি করে চিকিৎসা হবেন। যে কারণে ইন্ডিয়া একটা বাংলাদেশের চোখে ইন্ডিয়া বেশি সুটেবল হবে। যদি আপনি মালয়েশিয়া যান, আপনি যদি থাইল্যান্ড যান, সেখানে যে চিকিৎসা পাবেন, সেখানে আপনার ল্যাঙ্গুয়েজ আলাদা হবে, আপনার সেখানে খাওয়া দাওয়ার, থাকা, পড়া সবই আলাদা হবে। সেখানে একটা সুবিধার থেকে একটা বাংলাদেশে যদি ইন্ডিয়াতে আসে বাংলাদেশি, তাহলে ইন্ডিয়াতে সবকিছু অলরেডি একই টাইপের কালচার, তাহলে তার সুবিধা হবে। এখানে থাকা, এখানে ঘর, ইন্ডিয়ার ঘর বাংলাদেশের ঘর প্রায় এক, খাওয়া দাওয়া প্রায় এক, কথাবার্তা, ল্যাঙ্গুয়েজ যদি দেখেন, এখানে আপনার একটা বাংলাদেশে একটা যদি পশ্চিমবঙ্গে এসে চিকিৎসা করেন, সে বাংলা বলতে পারলে এখানকার ডাক্তারও বাংলা বুঝবে। তো থাকা, খাওয়া, ল্যাঙ্গুয়েজ তো এটা বুঝতে পেরে গেলেন, কালচারাল অ্যান্ড জিওগ্রাফিক্যাল সিমিলারিটি। এবার যদি দেখি ইজি টু ট্রাভেল, একটা বাংলাদেশ আর ইন্ডিয়া যেহেতু প্রচুর বড় পরিমাণে বর্ডার শেয়ার করে, তাহলে আপনি যদি বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে আসেন, তাহলে আপনি ট্রেনের মাধ্যমে আসতে পারবেন। আপনি যদি ট্রেনের মাধ্যমে না আসেন, আপনি বাসেরও মাধ্যমে আসতে পারবেন। বাসের মাধ্যমে না ইচ্ছা থাকলে আপনি প্লেনের মাধ্যমে আসতে পারবেন। তো আপনার কাছে ৩ টে পথ আছে। এছাড়াও আপনি জলপথের থ্রু আসতে পারেন। কিন্তু আপনার কাছে যেহেতু সড়ক পথ আছে, তাহলে আপনারা ৩ টে পথ দিয়ে আসতেই পারেন। এবং বাংলাদেশ এবং ইন্ডিয়ার মধ্যে বন্ধন এক্সপ্রেস, মিতালি এক্সপ্রেস এবং মৈত্রী ৩ টে ইম্পর্টেন্ট ট্রেন চলাচল করে। তাহলে আপনি এই বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে ঢুকতে আপনার কোনো অসুবিধাই হবে না। এটা তো হয়ে গেল জিওগ্রাফিক্যাল। এবার যদি আমরা দেখি যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কি কি ইনিশিয়েটিভ নিচ্ছে যাতে বিদেশিরা ইন্ডিয়াতে এসে চিকিৎসা করায়, তাহলে ইন্ডিয়ার রেভিনিউটা বেশি ইনকাম হবে। এবার যদি দেখি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 2022 সালে ইন্ডিপেন্ডেন্স ডে 75তম ইন্ডিপেন্ডেন্স ডে প্রাইম মিনিস্টার অ্যানাউন্স করেছে হিল ইন ইন্ডিয়া ইনিশিয়েটিভ। হিল ইন ইন্ডিয়া ইনিশিয়েটিভটা কি না, এই ইনিশিয়েটিভের দ্বারা ইন্ডিয়া বুস্ট করতে চাইছে মেডিকেল ট্যুরিজম ইন্ডিয়াতে। এবং এর থ্রু 10টি এয়ারপোর্টে, যেসব 10টি বড় বড় এয়ারপোর্টে যেখানে ফুটফল বেশি হয় বিদেশিদের চিকিৎসার জন্য, সেই এয়ারপোর্টগুলিতে মাল্টি লিঙ্গুয়াল পোর্টাল অ্যান্ড সিম্পলিফাইড ভিসা নর্ম ফর দ্য ইনকামিং ইন্টারন্যাশনাল প্যাসেঞ্জার, যাতে তাদের সুবিধা হয় প্যাসেঞ্জারদের ভিসা দেখাতে, বা তাদের কোনো মানে যে কোয়ারি থাকে না, কোয়ারি করার জন্য, যে আপনার ভিসা চেক করার জন্য, যে 10টি বড় বড় মানে এয়ারপোর্টে আপনাদের সুবিধার জন্য আলাদা ডেস্ক করা হবে, যেখানে শুধু চিকিৎসা করানোর জন্য যারা আসবে তারাই সেই ডেস্কে দাঁড়াতে পারবে। তাহলে একটা আপনাকে বেশি লাইন দিতে হবে না, আপনাকে সহজ হয়ে যাবে, আপনার স্ট্যান্ড বেশিক্ষণ করতে হবে না, সহজ হয়ে যাবে ওটা। তাহলে ওটা ছাড়া যদি দেখেন ইন্ডিয়ার 2020 সালে ইন্ডিয়ার ট্যুরিজমের যে ভ্যালুটা ছিল, সে ট্যুরিজম, মেডিকেল ট্যুরিজমের যে ভ্যালুটা ছিল, সেটা ছিল $6 বিলিয়ন। মানে টোটাল বিদেশিরা যে ভারতের রোগের চিকিৎসা করাতে আসতো, তাদের থেকে ভারত 2020 সালে $6 বিলিয়ন, প্রায় 48,000 কোটি টাকা ইনকাম করেছিল। এবং সেটাই যাতে $13 বিলিয়ন 2026-এর মধ্যে করতে পারে, তার জন্য $13 বিলিয়ন 2026-এর মধ্যে করতে পারে, তার জন্য 12টি স্টেটে 17টি সিটিতে টোটাল 37টি নতুন হসপিটাল তৈরি করার প্ল্যান করেছে। 12টি স্টেটে 17টি সিটিতে টোটাল 37টি নতুন হসপিটাল তৈরি করার চেষ্টা করে, মানে প্ল্যান করেছে। এছাড়াও নতুন নতুন স্কিম আনছে, আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশন ফ্রেমওয়ার্ক অ্যান্ড মনিটর সার্ভিস ডেলিভারি ইন আইডেন্টিফাই হেলথ ফেসিলিটি ইন ইন্ডিয়া, যাতে যারা বিদেশিরা আসছে তাদের যাতে ঠিকঠাক ভাবে সার্ভিস দিতে পারে এবং তাদেরকে যাতে ট্র্যাক করতে পারে কতটা কি সুস্থ হলো, কি কতটা বাকি আছে, সেইটা ট্র্যাক করার জন্য ডিজিটাল মিশনও শুরু করেছে আয়ুষ্মান ভারতের থ্রু। এছাড়াও বিদেশিদের যাতে তাড়াতাড়ি মেডিকেলের জন্য তাড়াতাড়ি বেশিক্ষণ ওয়েট করতে না হয়, তার জন্য ভারত সরকার ভিসা চালু করেছে। ভিসা, তাতে আপনি 24 থেকে 48 ঘন্টার মধ্যে আপনার ভিসা অ্যাপ্রুভ হয়ে যাবে এবং আপনি ওই ভিসার থ্রু ইন্ডিয়াতে বারবার এন্ট্রি করতে পারবেন যতক্ষণ না আপনার চিকিৎসা কমপ্লিট হয়ে যাচ্ছে। আপনাকে আর সেকেন্ড টাইম ভিসা নিতে হবে না, এই ভিসার থ্রু আপনি বারবার এন্ট্রি করতে পারবেন, যাতে আপনাকে সেকেন্ড টাইম আর ভিসা নিতে না হয়, এবং যদিও নিতে হয় সেটা খুব সিম্পলিফাইড হয়ে যাবে, আপনাকে বেশি হোল্ড করতে হবে না এটা। সো এই জিনিসগুলো ভারত সরকার করছে, যাতে বিদেশিরা ভারতে চিকিৎসা করাতে আসে এবং ভারতের ইকোনমি আরো বুস্ট হয়। তো বন্ধুরা, আজকের ভিডিও এতটাই। যদি আপনার ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, এবং যদি আমি কিছু ভুল বলে থাকি আপনাকে কমেন্ট করে জানাবেন। বাই।